প্রিয় ভাই বোন বন্ধুজন যারা আছেন সকলকেই শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় আমি খাদ্যগুলি কিভাবে দিয়ে থাকি এবং কখন দিয়ে থাকি, এই বিষয়টা অনেকেই জানতে চাইছেন। তা আমি বারবার এই বলি, মৌখিকভাবে বলি, হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি না, সেই সময় সুযোগ আমার জুটে না। আজকে দেখাইতেছি খাদ্য বিতরণের বা খাদ্য দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাইতেছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমাকে প্রশ্ন করেছিলেন তারা বাস্তব দেখতে পারতেছেন। আমি রাস্তার মধ্যেই, জায়গা স্বল্পতার কারণে রাস্তার মধ্যেই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা সমান স্বচ্ছ, এই ব্রিজের উপরেই আমি খাবারগুলি দিতেছি। কারণটা হচ্ছে, যদি আমি বলের মধ্যে খাদ্যগুলি দিয়ে থাকি বা দেই, তাহলে কেউ বেশি খাবে, কেউ কম খাবে, সম পরিমাণে পাবে না। আর সম পরিমাণে পাওয়ার জন্যই আমি খাদ্যটাকে রাস্তার মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে থাকি। কারণ এতে করে সম পরিমাণে সকল হাঁসেই খেয়ে থাকে। এতে করে কিন্তু মোটামুটি কারো কম কারো বেশি এরকম হওয়ার কথা না। যারা মুখের জুড়ে খাইতে পারবে সকলেরই পেট ভরবে এবং সমহারে ভরবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি যে খাদ্যটা দিয়ে থাকি ছিটাইয়া, এটা সার্থকতাটা শুধু এই পর্যন্তই যে সমহারে পাওয়ার জন্য, আর অন্য কোনো কারণ নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা অনেকেই প্রশ্ন করেন। আজকে এটা সশরীরে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আর একটা বিষয় অনেকেই বলে থাকেন, খাদ্যটা কয়বার দিয়ে থাকি। আমি কিন্তু মূলত দানাদার খাদ্যটা দুইবার দিয়ে থাকি। একটা হচ্ছে সকালবেলায়, সকাল বলতে 8টা সাড়ে 8টার দিকে দিই। সকালে তো সারার পরে পানিতে চলে যায়, মিটিং করার পরেই খাদ্যটা দিই। খাদ্যটা খাওয়ার পরে একটু বিশ্রামে থাকে, পরে আবার সারাদিন ঘাসে থাকে, দুপুরে আবার বিশ্রামে, দুপুর পরে আবার ঘাসে, এরপরে আবার এই যে এখন খাবার দিতেছি, এখন খাবার দেওয়ার পরে পানিতে থাকবে, পানি খাবে, একটু সাঁতার কাটবে, কিছু হালকা ঘাস খাবে, এরপরে আবার ঘরে তুলে দেব। এইটা গেল একটা বিষয়। আপনারা এইভাবে, আমি এইভাবে সহজভাবে লালন পালন করি আর কি, সময় বাঁচানোর জন্য, কষ্ট কমের জন্য। আর একটা বিষয় হচ্ছে সম পরিমাণে পাওয়ার জন্য। আর আপনাদের যদি কম থাকে বলের মধ্যে দিতে পারেন, কারণ আমার তো হিসাব করে খাদ্যটা দিতে হয়, হিসাব করে রাখতে হয়, এই কারণেই আমাকে এইভাবে দিতে হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বর্ষাকালের যে বাচ্চা ফুটার পরে কি করণীয়। দেখেন, যে কয়েকটা বাচ্চা ফুটে, বাচ্চা ফুটার জন্য একটা আলাদা লুক রাখতে হয়, বৃষ্টিতে যাতে না ভিজে আর পানিতে যেন না নামে। 15 থেকে 20 দিন অবশ্যই পানিতে নামানো যাবে না এবং পানিতে নামাই না। এটা মূলত সবচেয়ে লক্ষণীয় একটা বিষয়, এটা লক্ষ্য রাখতে হবে আপনার। যদি পানিতে নামাইয়া দেন তাহলে হয়তো বাচ্চাটাকে ঠিকানো যাবে না, যেহেতু বর্ষাকালের বাচ্চা, এটাকে রাখতে হবে শুকনায়। আর একটা জিনিস মূলত লক্ষ্য রাখতে হবে, যেহেতু গরমের সময় প্রচুর পরিমাণে গরম পড়ে, যেহেতু গরম বেশি, এখানে কারেন্ট বা ফ্যানের সংযোগ রাখতে হবে, বা যেখানে সংযোগ রাখা যায় ওইখানে বাচ্চাগুলিকে রাখতে হবে। যদি ফ্যানের বাতাস ছাড়া গরমের মধ্যে রাখেন, গরমে হয়তো বা মারা যেতে পারে। তাহলে গরমও লাগানো যাবে না, ঠান্ডাও লাগানো যাবে না, আর পানি তো একদম লাগানো যাবে না। 12 থেকে 15 দিন বা 17 দিন, এটা বাচ্চার ক্যাটাগরির উপর নির্ভর করে। যদি আপনি এক ক্যাটাগরির বাচ্চা সংগ্রহ করেন বা হয়ে থাকে, তাহলে 15 দিন পর্যন্ত মানতে হবে, পানিতে নামানোর দরকার নাই। এরপরেও যদি নামাইতে হয়, হালকা কাঁচার মধ্যে নিয়ে অল্প কিছুক্ষণ রেখে আবার তুলতে হবে। তবে কম রুদ্রে রাখাটাই ভালো, বেশি রুদ্রে রাখা যাবে না, বেশি রুদ্রে রাখা যাবে না। বেশি রুদ্রে যদি রাখেন তাহলে হয়তো বা বাচ্চার স্ট্রোক করতে পারে বা সমস্যা হইতে পারে। আর একটা বিষয় আমি যেটা বলি, 0 থেকে 5 দিন পর্যন্ত যে যা যা করণীয় বাচ্চা এটা করতে হবে। অর্থাৎ একটা মেডিসিন খাওয়াতে হয়, লেবুর রস দিতে হয়,
চিনি দিতে হয়, এটা দিয়ে দিবেন, খাওয়াবেন, বাচ্চা সুস্থ থাকবে। হালকা স্যালাইনের পানিও দিতে পারেন। আর 25 থেকে 30 দিনের ভিতরে একটা ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিনটা করাই নিতে হবে। 40 থেকে 45 দিনের ভিতরে কৃমির ঔষধটা দিতে হয়, এটাও দিয়ে দিবেন, কারণ কৃমির উতলায় বাচ্চা মারা যাইতে পারে। আর একটা বিষয় হচ্ছে 60 দিনের দিনে কলেরা যেটা, এটাও দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি মনে করেন যে মোটামুটি আপনি নিশ্চিন্ত। হ্যাঁ, পরেও রোগ আসতে পারে, হইতে পারে, কিন্তু পরেরটা হইল ভাগ্য বা কপাল। এরপরেও এর চিকিৎসা আছে, ঔষধ আছে, আপনি চিকিৎসা করবেন, লক্ষ্য রাখবেন, দেখবেন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে। অনেকে এই নিয়মগুলি না মেনে বা এই নিয়মগুলি না জেনে বাজার থেকে কিছু হাঁস কিনে নিয়ে আসি, ডিম পারতেছে, হাঁস মারা গেল। অনেকেই প্রশ্ন করে, ভাই ডিম পারতেছে, অর্ধেক ডিম পারছে, 2টা 3টা বা 4টা ডিম পারছে, হাঁসটা মারা গেল, রোগে পড়ে গেল। এইটা হইল আপনার এই যে ছোটো থেকেই চেক দেওয়া নাই, চেক দিয়ে রাখতে হবে। যদি চেক দিয়ে রাখতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই তো বলে ফেললাম। এইগুলি আপনার অবশ্যই খামার করতে গেলে বা খামারের পূর্বে আপনার জানা প্রয়োজন, জানতে হবে। কোনো কাজ করার আগেই জানতে হবে, জানার পরে কাজ শুরু করবেন, দেখবেন আপনার ভালো হবে। অনেকেই ফুট করে বলে বসে যে বাচ্চা বের হয়েছে, আপনার বাচ্চা দিয়ে দেন, বাচ্চা নিয়ে চইলেও যায়। এমন কোনো প্রশ্ন করে না যে ভাই পরবর্তীতে কি করণীয় বা কি করব, কিভাবে রক্ষণাবেক্ষণ করব, কিভাবে লালন পালন করব, এটা প্রশ্ন করে না, জানতেও চায় না। নিজে ইচ্ছাকৃতভাবে ইচ্ছা দিয়ে দিতে হয়। যাই হোক, তারপরও আমি আমার দায়িত্ব যতটুকু আছে ততটুকু পালন করি, বাকিটা তো আর আমি জানি না। যতটুকু আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি দায়িত্ব রক্ষা করি। এছাড়াও অনেকেই ফোন দিয়ে তথ্য নেন, জানেন। আমি অনেক সময় বিজি থাকার পরেও সঠিক তথ্য, হয়তোবা একটু সময় এদিক সেদিক হতে পারে, কিন্তু এরপরও আমি তথ্য দিয়ে থাকি। অর্থাৎ কেউ কোনো সমস্যায় পড়লে বা কোনো পরামর্শ চাইলে অবশ্যই আমি পরামর্শ দিয়ে থাকি এবং সুপরামর্শই দিয়ে থাকি। কারণ আমি চাই সবাই উদ্যোক্তা হোক, নিজেকে প্রতিষ্ঠিত করুক, এতে আমার কোনো কমতি নেই, ঘাটতি নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দানাদার খাদ্য থেকে A to Z পর্যন্ত, অর্থাৎ বাচ্চার বর্ষাকালীন বাচ্চা লালন পালনের যে কৌশল বা পদ্ধতি, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আবারও কথা হবে আগামী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।